এগুলো হবে অস্থায়ী মেডিকেল ক্যাম্প। মানে এই যে আমি যেই রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তার দুই ধারেই কিন্তু এরকম। নমস্কার, তিথির সাতকাহনের সমস্ত দর্শক বন্ধুকে শুভ মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্ব শুধুমাত্র কোনো ট্রাভেল সিরিজ নয়, আজকের গল্প হাজার হাজার মানুষের ভক্তি, বিশ্বাস আর মনোবলের গল্প। গঙ্গাসাগর এই নামটি আজ হয়তো আমাদের কাছে আর 5টা পর্যটন কেন্দ্রের মতোই স্বাভাবিক একটি পর্যটন কেন্দ্র, কিন্তু পূর্বে এই পর্যটন কেন্দ্রে পৌঁছানো এত সহজসাধ্য ছিল না। মানুষ তখন দিনের পর দিন নিজেদের প্রাণপাত করে হলেও নিজেদের আত্মবিশ্বাসে, ভগবানের ভক্তিতে এখানে ছুটে এসেছে বারংবার। করেছেন পূর্ণ স্নান করে পূর্ণ অর্জন, করেছেন কপিল মুনি বাবার দর্শন। এই গল্প সেই মাহাত্ম্যের গল্প, এই গল্প মানুষের সেই আত্মমর্যাদার গল্প। সব কিছু নিয়েই শুরু করছি আজকের এপিসোড। ভিডিও তাৎপর্যের কথা মাথায় রেখে গঙ্গাসাগর ভ্রমণ সিরিজটিকে আমি 2টি পর্বে ভাগ করেছি, কিন্তু সময়ের তারতম্যের তুলনায় আমার দর্শক বন্ধুদের কথা মাথায় রেখে আমি আমার 2য় পর্বটি আগে প্রকাশিত করলাম। আপনারা যারা এখনো পর্যন্ত চাইছেন আগামীতে গঙ্গাসাগরে গিয়ে পুণ্য স্নান করে পুণ্যার্জন করতে, আমার এই ভিডিওটি দেখে যদি তাদের কোনো রকম কোনো উপকার হয় তাহলে আমার ভীষণ ভালো লাগবে। গঙ্গাসাগর যাওয়ার বেশ কয়েকটি রাস্তা রয়েছে, কিন্তু আমরা গিয়েছিলাম একটা রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী থাকতে। সেই জন্য আমরা এবার বেছে নিয়েছিলাম জলপথ, অর্থাৎ ডায়মন্ড হারবার থেকে ক্রুজে চেপে যেই নতুন রুটটা তৈরি হয়েছে সেই রুটেই আমরা এবার যাত্রা করেছিলাম। আমার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার ঝুলি নিয়ে খুব শিগগিরই হাজির হব আপনাদের সামনে। গঙ্গাসাগর পৌঁছিয়ে আমরা কোথায় থাকলাম, কি কি দেখলাম এবং মেলার সম্পূর্ণ তথ্য বিবরণ দিয়ে সাজিয়েছি আজকের পর্ব। আশা রাখছি আগামীতে আমার এই ভিডিও দেখে আমার যে সমস্ত দর্শক বন্ধুরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করবেন তাদের সামান্য হলেও উপকারে আসবে আমার আজকের পর্বটি। হ্যালো ফ্রেন্ডস, তিথির সাতকাহনের আরো নতুন একটা পর্বে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো গঙ্গাসাগর তো পৌঁছে গেলাম। কোথাও এসে পৌঁছানোর পর আমাদের সবার প্রথম যেই চিন্তাটা মাথায় আসে সেটা হলো একটা সঠিক থাকার জায়গার ব্যবস্থা করা। আর এই সিজনে গঙ্গাসাগরে কোনো ভালো হোটেল বা আশ্রম পাওয়াটা কিন্তু সত্যি ভীষণ ভাগ্যের ব্যাপার। তো তোমাদের ভালোবাসায় আর গুরুজনদের সবার আশীর্বাদে আমার কপালটা ছিল ভালো, বা আমাদের কপালটা ছিল ভীষণ ভালো। তাই আমরা পেয়ে গেছি ভারত সেবাশ্রম সংঘে 500 টাকায় একটা খুব ভালো ঘর। হ্যাঁ, ঘরে হয়তো ভীষণ অত্যাধুনিক মানের কোনো কিছু সুবিধা নেই, কিন্তু 500 টাকার বিনিময়ে একটা রাত অন্তত কাটানোর জন্য এটা কিন্তু ভীষণই ভালো আস্তানা, বিশেষ করে মেলার এই পিক সিজনে। তো চলো তোমাদেরকে রুম ট্যুরটা শেয়ার করে দিই। এসো, এই হচ্ছে আমাদের রুম। তো ভিতরে ঢুকতেই রয়েছে একটা স্টিলের খাট, এই রয়েছে একটা আয়রন খাট, খাটের পাশেই রয়েছে একটা ছোট্ট টেবিল, আর সাথে একটা ছোট্ট আয়নাও রয়েছে, আর রয়েছে 2টো জানলা, আর ফ্যান তো থাকছেই। এদিকে রয়েছে একটা লাইট, এখানে দেওয়া হয়েছে একটা চেয়ার, আর এই রয়েছে জামা কাপড় রাখার আলনা, যেখানে অলরেডি 2টো হুতুম আর ভুতুম ঝুলছে, আমার আর আমার কর্তা। তো চলো, আর এই থাকছে ওয়াশরুম। আসো, এই দেখো ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মগ, বালতি, কোমোড সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে চলো এবার চটপট একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর আবার পরবর্তী ভিডিও বা
পরবর্তী পর্ব নিয়ে তোমাদের কাছে ফিরছি, একটু ফ্রেশ হয়ে আবার ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। রুমে ঢুকেই আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, সব ছানাপোনাদের এবার খেতে দিলাম, মানে আমার দুই ছেলেকে খেতে দিলাম। ওদেরকে খেতে দিয়ে এবার আমরা যাব একটুখানি দুপুরবেলার খাবার খেতে, ভাত খেতে যাব, কারণ পেটের মধ্যে পুরো ছুঁচো ইঁদুর সবাই একসঙ্গে হুটোপুটি করছে, এবার না খেলেই নয়, তাই ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম, ওরা বসে খেতে থাকুক। চলো আমরা খেয়ে আসি। ভারত সেবাশ্রম সংঘর গেট থেকে বেরিয়েই কিন্তু সামনে এরকম পরপর অনেকগুলো তোমরা ভাতের হোটেল পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা চাইলে খেতেই পারো, পরপর অনেকগুলো দোকান আছে একদম সামনেই, মানে কোনো রকম কোনো অসুবিধাই হবে না, একদম খাওয়া দাওয়া কিন্তু করতে পারবে আরাম করেই, কোনো ব্যাপার না। সামনেই রান্নাও হচ্ছে টাটকা টাটকার, ভিতরে দেখো লোকজন পুরো ভর্তি। চলো। হ্যাঁ, দত্ত কেবিন, তাই না? ও, এটা দত্ত কেবিন। চল আজকে দত্ত কেবিনে ভাত খেয়ে দেখি কেমন রান্না বান্না। ও, শুক্তো শুক্তো আর আলু ভাজা পাতে পড়েছে, তারও শুক্তোটা খেয়ে দেখি। খারাপ না, ভালোই। ডাল, বেশ বেশ। খাওয়া দাওয়া পর্ব মিটলো, দত্ত কেবিনে আজকে আমরা খাওয়া দাওয়া করেছি, আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। আমরা ডিম ভাত খেলাম, রান্না বান্না আর বিশেষত এনাদের পরিবেশন আর ব্যবহার ভীষণই ভালো। এখন এত চাপ হোটেলের, এত কাস্টমার, তার মধ্যেও কিন্তু ওনারা প্রত্যেকটা কাস্টমারের উপর সমান নজর রাখছে। আর সব থেকে আমার যেটা বেশি ভালো লেগেছে এনাদের ব্যবহারটা। আর আমরা ডিম ভাত খেলাম, ডিম ভাত আমাদের থেকে নিয়েছে 50 টাকা করে। তোমরা কিন্তু এখানে আসলে মাছ, মাংস, ডিম, নিরামিষ সবকিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে। দেখো হোটেল প্রচুর আছে, তোমরা চাইলে খেতেই পারো, কিন্তু আমাকে যদি বলো, আমি পার্সোনালি আমি সাজেস্ট করবো যে ভারত সেবাশ্রম থেকে বেরিয়েই একদম পাশেই রয়েছে দত্ত কেবিন, এখানে একবার খেয়ে দেখতে পারো, হয়তো খারাপ লাগবে। তো চলো, যেই ভারত সেবাশ্রম সংঘে রয়েছে সেই ভারত সেবাশ্রম সংঘটা তোমাদের চট করে একবার ঘুরিয়ে দেখাই, এসো। আমিও কিন্তু ছোট থেকে প্রণবানন্দ মানে প্রণব কন্যা সংঘেই পড়াশোনা করেছি, সেটা ভারত সেবাশ্রম সংঘেরই শাখা। সবাই জানো প্রণব কন্যা সংঘ, ছোট থেকে সেই স্কুলেই আমি পড়াশোনা করেছি। এই প্রণব কন্যা সংঘ বা ভারত সেবাশ্রম সংঘের এই সুঠাম গঠন, অনুশাসন, এগুলো কিন্তু সত্যিই প্রশংসনীয়। এখানে যে শুধুমাত্র বাচ্চাদের পুঁথিগত শিক্ষাই প্রদান করা হয় তা না, নানান রকম ধর্মীয় শাস্ত্র, মানে আমাদের হিন্দু ধর্মের যা শাস্ত্রীয় জ্ঞানগুলোও কিন্তু এখানে দেওয়া হয়, মানে গীতা পাঠ, রামায়ণ, মহাভারত সবকিছুই খুব কঠোর ভাবে সুন্দর সুঠাম অনুশাসনের সঙ্গে কিন্তু শেখানো হয়। তো আজকে রয়েছি ভারত সেবাশ্রম সংঘে, তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা। তো প্রপার্টিটা অনেকটা বড়, অনেক রুম রয়েছে, প্রচুর বড় বড় বিল্ডিং রয়েছে চারপাশে। তা সত্ত্বেও দেখো এখন এতটাই যাত্রী সমাগম যে অনেকে কিন্তু ইতিমধ্যে এই ক্যাম্পাসে মানে মাঠেও কিন্তু থাকা আরম্ভ করে দিয়েছে, প্লাস্টিক পেতে বা বেডিং পত্র নিয়ে অনেকেই এখনো মাঠে এসেও থাকতে আরম্ভ করেছে। তাহলে ভাবো আর 2-4 দিন পর এখানকার অবস্থাটা ঠিক কিরকম হবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা বেশ কিছুটা সময় রেস্ট নিয়ে এবার কিন্তু চলে এসেছি কপিল মুনি বাবার আশ্রম দর্শন করতে। মানে গঙ্গাসাগর আসার মেন যে তাগিদ, সেই তাগিদ তো কপিল মুনি বাবার দর্শন করায়। তো আমরাও কিন্তু বিকেল বেলা এসে হাজির হয়েছি, আর এখানে দেখো কত ভক্ত সমাগম ইতিমধ্যেই ঘটেছে। মেলার প্রস্তুতি পর্ব কিন্তু জোর কদমে একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছিয়েছে। সেই সমস্ত তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি তো গঙ্গাসাগরের প্রথম, কিন্তু তোমরা এর আগে কারা কারা এসেছো বা তোমাদের কিরকম অভিজ্ঞতা হয়েছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। তো দেখো এখন মন্দিরটা যতটা না ভালো লাগছে, সন্ধেবেলা কিন্তু তার থেকে আরো অনেক বেশি ভালো লাগবে, কারণ মেলার জন্য কিন্তু এখানে স্পেশাল লাইটিং করা হয়েছে, যার জন্য কিন্তু দারুণ 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 লাগে নাইট ভিউটা।
দেখতেই পাচ্ছ কপিলমুনি বাবার মেন আশ্রম। আশ্রম থেকে সোজা এই সাগরের দিকে যেতেই মানে বিচের দিকে যেতেই কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম বাঁ দিকে অনেক ডালা অর্কিডের দোকান। এগুলো কিন্তু সব ভিতরে পুজোর সামগ্রী তোমরা পেয়ে যাবে। ডালার দোকান আছে এখানে। আর আমার ঠিক বাঁ দিকে দেখো রয়েছে নাট মন্দির, মন্দিরের অপোজিটেই ঠিক রয়েছে নাট মন্দির। আর এই যে রাস্তাটায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা থেকেই কিন্তু সমস্ত পুণ্যার্থীরা গঙ্গা স্নান সেরে বাবার আশ্রমে আসবেন পুজো দিতে এই রাস্তা ধরে। আর চারিদিকে এখন মেলার জন্য কিন্তু একদম উৎসবের রব পড়ে গেছে। চতুর্দিকটা দেখতেই পাচ্ছ ভীষণই ব্যস্ত সমস্ত। আমিও পুরোটা ঘুরে দেখছি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। রাস্তার ধার দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্টল, খাবার দোকান সমস্ত কিছু কিন্তু বিপুল পরিমাণে রয়েছে, প্রচুর প্রচুর প্রচুর। আর এই যে দেখো সামনেই রয়েছে আরেকটা কারিগরি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, যেটা এখনো রেডি হচ্ছে। মানে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে কোনোভাবে, সেই যাতে প্রাথমিক চিকিৎসাটা অন্তত এখান থেকে তাকে দেওয়া যায়, প্রাথমিক চিকিৎসা পরিষেবাটুকুনি যাতে দেওয়া যায়, তার জন্যও কিন্তু একটা জায়গা তৈরি করা হচ্ছে। আর দেখো বন্ধুরা, হোটেল, আশ্রম প্রচুর কিছুই রয়েছে গঙ্গাসাগরে। কিন্তু এই সময় বিশেষত বছরের সারা বছরই মানুষ যাতায়াত করে কম বেশি গঙ্গাসাগরে, কিন্তু বছরের এই সময়টা বিশেষত এতটাই ভক্ত সমাগম ঘটে এই গঙ্গাসাগরে যে সেই ভিড়কে সামাল দিতে বা সেই মানুষদের সমস্ত মানুষদের সেই পরিষেবা দিতে কিন্তু এই দুই ধারে, রাস্তার দুই ধারে বিভিন্ন হোগলা পাতার ঘর করে, মানে হোগলা পাতার ছাউনি দিয়ে ঘর করেও থাকার ব্যবস্থা করা হচ্ছে। কারণ শুধুমাত্র হোটেল আর আশ্রমগুলিতেই মানে যাত্রীদের থাকার ব্যবস্থা করে ওঠা যায় না, যার জন্য এই ঘরগুলোও কিন্তু করা হচ্ছে যাত্রীদের থাকার জন্য। মেলায় প্রচুর স্টল তো রয়েছেই বন্ধুরা, কিন্তু এই স্টলটা সত্যিই দৃষ্টি আকর্ষণ করছে। কত দেখো পট, বালতি, মগ, জগ, মানে যেগুলো মানুষের একদম মেইনলি নেসেসারি, সেগুলোর জন্যও কিন্তু একটা স্টল ভাড়া দেওয়া মানে স্টল বানানো হয়েছে। সমস্ত কিছু সার্ফ, সাবান, আমি যা যা দেখতে পাচ্ছি দূর থেকে, মানুষ এখানে আসলে নিত্য সামগ্রী যা যা প্রয়োজন সব পাবে এখানে আসলে। মানে মেলায় সাধারণত এরকম দোকান তো দেখা যায় না, এইটা বেশ অন্যরকম। শাল পাতা থেকে শুরু করে সব, ও হ্যাঁ ওইটা মানে সবকিছু, আলু, চাল, ডাল, সব সব এভরি মানে সবকিছু পাবে এখানে আসলে। এগুলো দেখছি, এগুলো রেডি হচ্ছে এই হোগলা পাতার ছাউনি দিয়ে। এগুলো হবে অস্থায়ী মেডিকেল ক্যাম্প, মানে মেলা চলাকালীন প্রাথমিক মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য দর্শনার্থীদের প্রয়োজন হলে তার জন্য কিন্তু তৈরি হচ্ছে মেলার জন্য এই অস্থায়ী মেডিকেল ক্যাম্প। মানে ব্যবস্থা, সুব্যবস্থা, মেলার যে সার্ভিসের যে সুব্যবস্থা, সেটা নিয়ে কিন্তু সত্যিই কোনো কথা হবে না। দর্শনার্থীদের সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়ার জন্য কিন্তু তারা সর্বদা তৎপর। অবশেষে এত অপেক্ষার অবসান ঘটিয়ে সাগরের দেখা মিলল। এটা হচ্ছে কপিলমুনি বাবা আশ্রমের যে সাগরের যে মেন বিচ, এটা সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু এই মেন বিচ থেকে স্নান করা যাচ্ছে না, কারণ এখানে কাজ চলছে। তার জন্য কিন্তু ওই পাশে আরেকটা বিচ আছে, সেখানের থেকে আর কি পূর্ণ স্নান করা যাচ্ছে। এই বিচ থেকে কিন্তু এখন মানুষকে নামতে দিচ্ছে না। সেই বিচটা তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। তো তার আগে বলি, যেদিকে দু চোখ যায় পুরো একটা বিস্তর এলাকা জুড়ে শুধু মেলা আর মেলা। এত বড় মেলা, একদিনে পুরোটা কভার করে মানে ঘুরে দেখানো, পুরোটা কভার করা আমার পক্ষে সত্যিই সম্ভব নয়। অনেক 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 বড় জায়গা নিয়ে আমার তো প্রথম এক্সপিরিয়েন্স, কারণ আমি এর আগে কখনো আসিনি, আমি জানি না কত বড় হয় বা কি হয়। তো সেটা আমার এখানে এসে সেই অভিজ্ঞতাটা হলো। আর সব থেকে বড় কথা যে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। আমার খুব ইচ্ছে ছিল যে আমি গঙ্গাসাগরে আসবো, তো সেই ইচ্ছেটা আমার অনেক দিন পর পূরণ হলো, তাও আবার আমার এই খুদে খুদে ছানাদের হাত ধরে। আমার তো বেশ লাগছে। পৌষ সংক্রান্তি দিনটি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে পবিত্র একটি দিন। বছরের এই বিশেষ দিনটিতে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলেও আমরা জানি। প্রাচীন হিন্দু পুরাণ অনুযায়ী শ্রী কপিলমুনি ছিলেন ঋষি কর্দম এবং দেবহূতির পুত্র। বিভিন্ন হিন্দু পুরাণে, এমনকি বাল্মীকি রামায়ণেও শ্রী কপিলকে বিষ্ণুর অবতার বলে জানা যায়। কথিত আছে সগর রাজার 60,000 পুত্রকে ভস্ম করে দিয়েছিলেন কপিলমুনি। বর্তমানে সেই স্থানেই রয়েছে কপিলমুনির আশ্রম।
কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু বর্তমানে কিন্তু এই কথাটা একেবারেই প্রযোজ্য নয়। যা উন্নত প্রযুক্তির যুগে এত সুন্দর ট্রান্সপোর্ট ব্যবস্থা, এত সুন্দর যাতায়াত ব্যবস্থা, যে এখন কিন্তু একদিনেই এসে সাগরে দর্শন করে স্নান সেরে পুজো দিয়ে আবার কলকাতা ফিরে যাওয়া যায় দিনের দিনে। সো এই কথাটা এখন কিন্তু আর প্রযোজ্য নেই, এতটাই উন্নত ব্যবস্থা এখন। মেলা উপলক্ষে করা হয়েছে এই বিশেষ লাইটিং এর ব্যবস্থা। সত্যি যা দেখতে অভূতপূর্ব লাগছে, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এতটাই সুন্দর এই দৃশ্য। মনোরম পরিবেশে দারুণ দারুণ এই দৃশ্য দেখে আপনাদের মন শান্ত হতে বাধ্য। ভারত সেবাশ্রমে যে আমরা এবার এসে রয়েছি, গঙ্গাসাগর উৎসবে এসে যে আমরা ভারত সেবাশ্রমে রয়েছি, সেটা তো তোমাদেরকে আগে থেকে জানিয়েই দিয়েছি। এবার বলবো ভারত সেবাশ্রম সংঘ নিয়ে বিশেষ কিছু কথা। যারা ভারত সেবাশ্রম সংঘে থাকবে বলে ভাবছো এই গঙ্গাসাগর 2024-এর মেলায় এসে, তাদের কিন্তু অবশ্যই নিজেদের সঙ্গে রাখতে হবে আধার কার্ডের জেরক্স কপি, এবং প্রত্যেকেরই থাকতে হবে। মানে যদি দুজন ক্যান্ডিডেট থাকতে চাও, দুজনেরই থাকতে হবে। যে কোনো একজন থাকলে, একজনেরই জেরক্স কপি থাকলে বাকিরা অ্যালাউ হয়ে যাবে এমন কিন্তু হচ্ছে না। প্রত্যেকের আধার কার্ডের জেরক্স লাগবে, তাহলেই কিন্তু এখানে রুম পাওয়া সম্ভব। আর তোমরা যদি চাও এই ভারত সেবাশ্রম সংঘে থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে, তাহলে প্রত্যেক দিন এই যে আমার পিছনে অফিস রুম দেখছো, এই অফিস রুম থেকে সকাল 7:30 থেকে 8টার মধ্যে তোমাদের ভোগের কুপন কাটতে হবে। ভোগের কুপন মূল্য হচ্ছে 40 টাকা। 40 টাকা দিয়ে 7:30 থেকে 8টার মধ্যে কিন্তু তোমাদের কুপন সংগ্রহ করতে হবে। তাহলে তোমরা বেলা 12:30টায় ভারত সেবাশ্রম সংঘের ভোগ গ্রহণ করতে পারবে। চলো, ভারত সেবাশ্রম সংঘের বাইরেই দেখো এখানে রয়েছে এরকম প্রচুর টোটো। এখান থেকেই তোমরা টোটো পেয়ে যাবে সাগরে যাওয়ার জন্য। সাগরে যাওয়ার জন্য মাথাপিছু 10 টাকা করে নেয়, আগের দিন তো আমি তোমাদের বললাম। তবে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, যে হেঁটেও যাওয়া যায়, 2 মিনিটের হাঁটা পথ। এর জন্য টোটো না হলেও হয়, তবুও যদি কারোর দরকার হয় এখান থেকে তোমরা সাগরে যাওয়ার টোটো পেয়ে যাবে। তাছাড়াও সাইট সিনের জন্য কিন্তু এখানে টোটো পাওয়া যায়, যদি কেউ চাও গঙ্গাসাগরে সাইট সিন করতে। এরা কিন্তু মোটামুটি 120 টাকার বিনিময়ে 4টে সাইট সিন ঘোরাচ্ছে। 120 টাকার বিনিময়ে তোমরা 4টে সাইট সিন ঘুরে দেখে নিতে পারো। এখন আমরা ভোর ভোর যাচ্ছি সাগর দর্শন করতে। চলো, একটু পুজো দেওয়ারও ইচ্ছা আছে, যেহেতু আমি প্রথমবার আসলাম, আমি কখনো এর আগে আসিনি। একটু ইচ্ছে আছে ভোরবেলা পুজো দেওয়ার, দেখি কতদূর কি করা যায়। চলো, আপনাদের গেস্ট হাউসের নাম একটু এদিকে ফিরে বলতে হবে দাদা। আদর্শ গেস্ট হাউস। আপনাদের রুমের কি ক্রাইটেরিয়া কি আছে রুম বুক করতে গেলে? রুম বুক করতে গেলে আপনাদের অনলাইনও আছে, আচ্ছা, প্লাস স্পট বুকিংও হয়। আচ্ছা আচ্ছা। এখন সিজন চলছে, এখন ম্যাক্সিমাম পার ডে নাইট 3000 টাকা। 3000 টাকা পড়ছে। কটা রুম আছে? দুটো রুম আছে, রুমের ফ্যাসিলিটি কি আছে? অ্যাটাচ বাথরুম আছে, দুটো বেড আছে, গিজার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ফোন নাম্বারটা একটু বলুন যদি কেউ 9635 69 9635 69 2222। ঠিক আছে, আদর্শ গেস্ট হাউস। আদর্শ গেস্ট। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো ভারত সেবাশ্রমের একদম অপোজিটেই কিন্তু রয়েছে আদর্শ গেস্ট হাউস। তো আমি এরকম রাস্তার আশেপাশে যতগুলো গেস্ট হাউস বা টুরিস্ট লজ পারবো আমি কভার করার চেষ্টা করব, আর সেই ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি তোমাদের কারোর সুবিধা হয় বা উপকার হয়, আমার ভালো লাগবে।
ভারত সেবাশ্রম সংঘ থেকে মূল মন্দিরের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে কিছুটা আসলেই রাস্তার ডান দিকেই রয়েছে দেব গেস্ট হাউস। তোমরা এখানেও এই বোর্ড দেওয়া রয়েছে এবং বুকিং নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানেও বুকিং করতে পারো। এখন যেহেতু সবকটা রুমই ফুল, তাই জন্য কিন্তু আমি তোমাদের রুম ভিডিও দেখাতে পারলাম না। আমি জাস্ট এই বোর্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি চাও এই নাম্বারে কল করে কিন্তু রুম বুক করে নিতে পারো। চলো, এই যে আমি যেই রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তার দুই ধারেই কিন্তু এরকম হোগলা পাতার ছাউনি দিয়ে করা হয়েছে অনেক অস্থায়ী যাত্রী নিবাস। মানে মেলায় তো প্রচুর পুণ্যার্থীর ঢল নামে, সেই পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে এরকম অস্থায়ীভাবে কিন্তু বেশ কিছু ক্যাম্প করা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু খাট বা রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা সবকিছুই রয়েছে। আর ওই দূরে মনে হয় রয়েছে অস্থায়ী ওয়াশরুম, সবকিছুরই ব্যবস্থা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মানে যারা এসে হোটেল বা আশ্রমে না থেকে এরকম ক্যাম্পে থাকতে চাও তাদের জন্যও কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছনেই রয়েছে PHEDর একটা ওয়াচ টাওয়ার। আর তার ঠিক ওপরেই দেখতে পাচ্ছ একটা বড় বেলুন উঠছে। ওখানে কি লেখা আছে বলো তো? লস্ট ফাউন্ড। তার মানে ওটা হচ্ছে এই মেলার নির্দেশিকা, যেটা PHEDর পক্ষ থেকে লাগানো হয়েছে, অর্থাৎ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তরফ থেকে লাগানো হয়েছে। কারণ এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল মেলা, বিভিন্ন জায়গার বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানকার লোক আসে, যেমন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এরকম বিভিন্ন রাজ্য থেকেও লোক আসে। এবং ম্যাক্সিমাম লোকজনই কিন্তু দল বেঁধে আসে। মানে ধরো এক একটা দলে প্রায় 50, 60, 70 জন করে এক একটা দলে আসে। এবার এত লাখ লাখ লোকের সমাগমে হয়তো কেউ দল ছুট হয়ে গেল, কোনো দল থেকে কোনো লোক ছুট হয়ে গেল, তখন তাদের এমনই নির্দেশিকা দেওয়া থাকে যে যে দল ছুট হয়ে যাবে তাকে এই জায়গাটায় এসে দাঁড়াতে হবে। আর এখন যদিও ফোনের যুগ হয়ে গেছে, এখন তো ফোনেই সবকিছু কানেক্ট করে নেওয়া যায়, কিন্তু প্রথম থেকেই কিন্তু এরকম ভাবে নির্দেশিকা করা থাকতো যাতে মানুষজন এরকম জায়গায় এসে মিট করে আবার দলযুক্ত হতে পারে। মেলার যে মেন ঘাট আর যে অস্থায়ী ঘাটটা আপাতত করা হয়েছে সেই দুটোর মাঝখানেই কিন্তু করা হয়েছে সুন্দরবন জেলা পুলিশ কন্ট্রোল রুম। মানে কোনো রকম আপৎকালীন সিচুয়েশন বা এমার্জেন্সি সিচুয়েশনকে কন্ট্রোল করতেই কিন্তু এই ব্যবস্থা। কেউ বিপদ আপদে পড়লেও কিন্তু এখানে এসেই জানাতে হবে সমস্যার কথা, এবং পুলিশি তরফ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা সে পাবে। ঠিক প্রশাসন ক্যাম্পের পাশেই অস্থায়ীভাবে তাঁবু খাটিয়ে কিন্তু করা হয়েছে পুলিশ ব্যারাক। চলো, হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি 1 নম্বর ঘাটের কাছে, মানে যেখানে এখন মানুষজন স্নান করার জন্য অ্যালাউ আর কি, সেই ঘাটের কাছে এসে গেছে। 2 নম্বর ঘাটটাই মেন ঘাট, কিন্তু ওখানে এখন যেহেতু কাজ চলছে এখন 1 নম্বর ঘাটেই কিন্তু সমস্ত পুণ্যার্থী এসে স্নান সারছে। চলো, পুণ্যতিথির আগেই কিন্তু চলছে পুণ্য স্নান। দলে দলে পুণ্যার্থীরা এসে কিন্তু এখন থেকেই স্নান সারছে সাগর সঙ্গমে। এখন ভাবো, এখন তো স্বাভাবিক জনসংখ্যা, এরপর যখন আসল যেদিন স্নানের দিন মানে 14 তারিখ যখন লাখ লাখ লোকের সমাগম হবে, তখন ঘাটের কিরূপ অবস্থা হবে। এখনই এরকম, তাহলে ভাবতে পারছো তখন কি হবে। চলো একটা রানিং ফুটেজের মাধ্যমে শেয়ার করব তোমাদের সাথে ঘাটের একটা ছোট্ট ঝলক। প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে লাখ লাখ পুণ্যার্থী এসে গঙ্গাসাগরে কিন্তু সারেন পুণ্য স্নান। মকর সংক্রান্তি এই দিনটিকে হিন্দু ধর্মের সাথে আরো নানা ধর্মের লোকেরাও কিন্তু মহা সমারোহে ধুমধামের সঙ্গে পালন করে থাকে। এটি আমাদের কাছে একটি বিশেষ পুণ্যের দিন। বন্ধুরা, এই যা পরিস্থিতি, আর এই ছোট্ট ছানাকে নিয়ে এই পরিস্থিতির মধ্যে এবছর স্নান সারা সম্ভব হলো না, তাই কর্তামশাইকে আপাতত পাঠাচ্ছি একটুখানি হাতে করে সাগরের জল নিয়ে আসতে। আপাতত এই পবিত্র জল মাথায় ছিটিয়ে আংশিক পুণ্য অর্জন করি অন্তত। তো চলো জল নিয়ে আসি।
আমাদের পুণ্য স্নান কমপ্লিট। চলো এবার মন্দিরের দিকে যাই। আমি এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটা হলো এই কপিলমুনি উৎসবের মেন মেলা মাঠের যে মেন প্রাঙ্গণটা, এইটাই হলো মেন মেলা প্রাঙ্গণ। এখানেই কিন্তু বিকিকিনের পসরা সাজিয়ে দোকানপাটগুলো বসবে। এমনি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তো প্রচুর দোকানপাট রয়েছে, কিন্তু এটাই হচ্ছে মেন ব্যবসার পসরা আর কি, মেন মেলা প্রাঙ্গণ। তোমাদেরকে তো বলেইছিলাম বন্ধুরা যে আজকে একটু পুজো দেব সকালবেলা, কারণ প্রথমবার এসেছি, পুজো দেওয়া হয়নি কালকে। তো চলো আগে এই ডালা অর্কিডের দোকানগুলো থেকে পূজার সামগ্রী নিয়ে আসি, পুজোর ডালা নিয়ে আসি, তারপর পুজো দেব। চলো। কিরকম ডালার রেট আছে তোমাদের? ডালা এগুলো 50 টাকা আছে, 100 টাকা আছে, 150 আছে, 200 আছে, যেরকম পারবেন। তোমার দোকানের নাম্বার বা নাম কি আছে? দোকানের নাম নম্বর দেওয়া আছে, 22 নম্বর। 22 নম্বর ডালার দোকান। হ্যাঁ, 6 নম্বর গেটে 22 নম্বর। 6 নম্বর গেটের 22 নম্বর দোকান। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমি এই দোকান থেকে নিচ্ছি বন্ধুরা, পুজোর ডালার দোকান। ডালার দোকান অনেকই আছে, কিন্তু তোমরা যদি চাও তাহলে তোমরা এই দাদার থেকেও কিন্তু পুজোর ডালা কিনে নিয়ে পুজো দিতে পারো। 6 নম্বর গেটের 22 নম্বর দোকান। এখানে প্রচুর দোকান আছে, তোমরা যেখান থেকে খুশি নিতে পারো। কপিলমুনি। জয় কপিলমুনি। আমার সমস্ত দর্শক বন্ধুদের মঙ্গল কামনায় সকলে ভালো থাক, সুস্থ থাক। দেখো বন্ধুরা, মেলায় এসে একটা জিনিস আমার এত ভালো লাগলো, সেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। হ্যাঁ, এমনি ডালা অর্কিডের দোকানগুলো থেকে এই ধরনের প্লাস্টিকে করে কিন্তু পুজোর ডালা দেওয়া হচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, বা এই ধরনের প্লাস্টিক দেওয়া হচ্ছে। কিন্তু এখানে জিবিডিএ থেকে, অর্থাৎ গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে এরকম 40 মাইক্রনের উপরের প্লাস্টিক দেওয়া হচ্ছে, যেগুলো এখনো অবধি কিন্তু সমাজে বর্জিত নয় বা বহির্ভূত নয়। সেই ধরনের প্লাস্টিক দেওয়া হচ্ছে। সমাজ সচেতনতা কিন্তু এখানে, বা পরিবেশ সচেতনতাটাকে কিন্তু এখানে খুব ভালোভাবেই খেয়াল রাখা হয়। যেরকম লোকের আয়োজন, যেরকম সুষ্ঠুভাবে পরিকল্পনা চলছে, সবকিছু একদম নিরাপত্তা মানে বলে মুড়ে রেখেছে প্রশাসন। আর তার সঙ্গে চলছে সমাজ সচেতনের কাজ। যে প্লাস্টিক পাল্টে দিল আমাদের। চলো, খুব সুন্দর লাগলো গঙ্গাসাগর ভ্রমণ আমাদের। আর আজকের ভ্রমণ আমরা এইখানেই শেষ করছি। কথিত আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অলরেডি আমার দুবার এই নিয়ে হয়ে গেল। আর তোমাদের ভালোবাসা যদি সঙ্গে থাকে, তিথি আবারও আসবে নেক্সট বছর, এই কথা দিয়ে গেলাম। আর হ্যাঁ, তোমরা জানো আমি সচরাচর ক্যামেরার সামনে আসি না, কারণ আমি ভালো কথা বলতে পারি না। তাই যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা প্লিজ সেটাকে ক্ষমা করে দিও। পর্যায়ক্রমে দূরত্ব ঘুচিয়ে পরিযায়ীর এবার বাসায় ফেরার পালা। আবার খুব শিগগিরই হাজির হব তোমাদের সামনে নতুন গল্পের ঝুলি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তিথির সাতকাহনের সঙ্গে থেকো। আজ তাহলে চলি বন্ধু, দেখা হচ্ছে খুব শিগগিরই।